2024 সালের 16 জুলাই কোটা সংস্কার আন্দোলনের উত্তাল সময়ে রংপুরে পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ, যার মৃত্যু মুহূর্তেই একটি আন্দোলনকে রূপ দেয় জাতীয় আলোচনায়। সেই ঘটনাকে ঘিরে দায়ের হওয়া মানবতা বিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 সম্প্রতি রায় দিয়েছে 2 জনের মৃত্যুদণ্ড, 3 জনের যাবজ্জীবন সহ মোট 30 আসামির বিভিন্ন সাজা ঘোষণা করা হয়েছে। তবে এই রায় নিয়ে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। একদিকে রাষ্ট্র বলছে এটি ন্যায় বিচারের গুরুত্বপূর্ণ ধাপ, অন্যদিকে ভুক্তভোগী পরিবার ও সহপাঠীদের একটি বড় অংশ মনে করছে মূল নির্দেশদাতারা যথাযথ শাস্তি পাননি। আসামি পক্ষ আবার বলছে প্রমাণের ঘাটতি রয়েছে, তাই তারা আপিলে যাবে। এদিকে এখনো অনেক আসামি পলাতক, আর আইন বিশ্লেষকরা বলছেন রায় কার্যকর করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। একই সঙ্গে প্রশ্ন উঠছে, এই রায় কি সত্যি ভবিষ্যতে আইন শৃঙ্খলা বাহিনীর জবাবদিহিতা নিশ্চিত করবে, নাকি বিতর্ক আরো গভীর করবে? প্রজাতি বাংলাদেশের আলোচনায় আজ আমাদের সাথে স্টুডিওতে আছেন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের প্রেসিডেন্ট অ্যাডভোকেট মনজিল মোর্শেদ এবং আছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার ওমর সাদাত। আপনাদের দুজনকে আজকে প্রজাতি বাংলাদেশে আমন্ত্রণ জানাচ্ছি। ব্যারিস্টার ওমর সাদাত, আপনাকে দিয়ে আজকের আলোচনাটা শুরু করি। একদিকে আসামি পক্ষ বলছে প্রমাণে ঘাটতি রয়েছে, তারা আপিলে যাবে, আবার অন্যদিকে অনেক আসামি এখনো পলাতক এবং রায় বাস্তবায়নে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিচ্ছে। আইনি দৃষ্টিকোণ থেকে যদি একটু চিন্তা করি, কিভাবে মূল্যায়ন করবেন এই রায়, কতটা টেকসই এবং আপিল প্রক্রিয়া বা বাস্তবায়নের পর্যায়ে গিয়ে কি মামলার ফলাফল পরিবর্তনের মানে কোনো মামলার ফলাফলের পরিবর্তনের কি কোনো সম্ভাবনা আছে কিনা বা শঙ্কা তৈরি হচ্ছে কিনা? জি, প্রথমেই আলোচনা শুরু করবার আগে আমাদের সবার একটু মনে করতে হবে যে তার বুক চিতিয়ে গুলি খাওয়ার যে দৃশ্যটা, প্রতিটা ইতিহাসে প্রতিটা মুহূর্ত একটা ছবি দ্বারা নির্ধারিত হয়। আমাদের এই জুলাই আন্দোলনটা কিন্তু আবু সাইদের বুক চিতিয়ে গুলি খাওয়ার দৃশ্যটাকে প্রমাণ করে। আজকে যদি আপনি ইরানের যুদ্ধটাকে দেখেন, আমি একটু ডাইগ্রেস করছি আলোচনা থেকে, সেখানে বলছে যে ইরানকে যুক্তরাষ্ট্র এত সহজে হারাতে পারেনি বা নিজেরা হেরে গেছে, তার কারণ ইরানের মানুষ মরতে ভয় পায় না। আবু সাইদ দেখিয়ে দিয়ে গেছে সে মরতে ভয় পায় না। আমাদের দেশের মানুষরা অন্যায়ের বিরুদ্ধে উঠে দাঁড়ায়, তারা মরতে ভয় পায় না। সে কারণে আবু সাইদের মৃত্যুটা কিন্তু তার কেবলমাত্র তো পরিবারের ক্ষতি না, এটা আমাদের পুরো জাতির কাছে, জাতির বিবেকের কাছে আমাদের প্রশ্ন যে সে যে মৃত্যুবরণ করলো এবং সেটার জন্য কি যারা এই মৃত্যুটা তাকে যারা মেরেছিল তাদেরকে প্রকৃতভাবে শাস্তি হলো? এই রায়টা কিন্তু সেটাকেই সামনের দিকে নিয়ে আসে। সুতরাং এটা কিন্তু ক্ষুদ্র দুজন ব্যক্তির ফাঁসি দিয়ে বিচার করলে হবে না, এটা কিন্তু অনেক বড়, এটার ইম্প্যাক্ট অনেক বিশাল ইম্প্যাক্ট। এটার একটা মানুষ, এই দেশের মানুষ এদেশের রাষ্ট্রকে বিশ্বাস করবে কি না, সেখান থেকে এটা শুরু। তো প্রথমেই যে প্রশ্নটা উঠবে যে কোনো আইনজীবী হিসাবে প্রথমে যে প্রশ্ন উঠবে যে এটা ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালে কেন হলো। তো এটার জন্য বলে যে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালে একটা বিষয়ের মামলা হতে হলে সেটাকে ওয়াইড স্প্রেড অ্যান্ড সিস্টেমেটিক অ্যাটাক হতে হবে। এটা কিন্তু একজন মানুষকে আপনি মেরে ফেললেন নৃশংসভাবে, সে কিন্তু আইসিটিতে যাবে না। সেটাতে যদি একটা বড় একটা হত্যাযজ্ঞের অংশ হয় তাহলে কিন্তু আইসিটিতে যাবে। সুতরাং আপনি যে প্রশ্নটা করলেন যে যারা নির্দেশদাতা তারা এখান থেকে বাদ পড়ে গেছে কিনা, এই প্রশ্নটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। কারণ আপনি যদি আইসিটিতে যখনই যাবেন তখন তো এই পুলিশ যে গুলি করছে সে না, তার পিছনে কারা আছে সেটা কিন্তু গুরুত্বপূর্ণ, নাহলে তো আপনি আইসিটির থ্রেশহোল্ডই পার হতে পারবেন না। সো এটা হচ্ছে আমাদের প্রথম প্রশ্ন। তো সেখানে 30 জনের দণ্ড হলো, 2 জনের ফাঁসি হলো, 3 জনের যাবজ্জীবন হলো, 25 জনের বিভিন্ন মেয়াদে সাজা হলো। তাহলে ফাঁসি হতে গেলে আমরা আইনজীবী হিসেবে বলি যে এটা হ্যাজ টু বি বিয়ন্ড রিজনেবল ডাউট, কোনো রকমের কোনো সন্দেহ থাকা চলবে না, কারণ একটা মানুষের আপনি জীবন নিয়ে নিচ্ছেন। সুতরাং এই জিনিসটাকে আপিল প্রক্রিয়া গিয়ে প্রমাণ করতে হবে। দ্বিতীয় যেটা হলো যে কমান্ড রেসপন্সিবিলিটি, যিনি গুলি করতে বললেন এখন তার কতটুকু দায়িত্ব। আমাদের যারা প্রসিকিউশন পক্ষ তারা বলছে তারা কিন্তু এই আইনে সন্তুষ্ট না, তারা আপিলে যাবেন, আবার যাদের বিরুদ্ধে রায় আছে তারা আপিলে যাবেনই। সুতরাং এই প্রক্রিয়াটার মধ্যে দিয়ে আমাদের উভয় পক্ষে আপিলে যাচ্ছেন। এবং আরেকটা কথা হচ্ছে যে যারা অনেকদিনের মধ্যে না ইন অ্যাবসেন্সিয়া ট্রায়াল, তাদের যারা ইন অ্যাবসেন্সিয়া ট্রায়াল যাদের হয়েছে তাদের কি প্রসিডিউরাল ফেয়ারনেস হয়েছে কিনা, অর্থাৎ যে নিয়মটা মেনে আমাদের বিচার প্রক্রিয়াটা সম্পন্ন হয়েছে সেটা ন্যায় সঠিকভাবে আইনগত কিনা, আইনের নিয়ম নীতি মেনে সেটা করা হয়েছে কিনা, এবং প্রপোর্শনালিটি, অর্থাৎ 30 জনের সাজা হয়েছে, এক একজন এক এক মেয়াদে সাজা পেয়েছেন, সেগুলো আমাদেরকে আইনের দৃষ্টিকোণ থেকে আমাদেরকে বিচার করতে হবে। এবং এই বিষয়টা, এটা তো প্রথম ধারা, এটা কিন্তু শেষ না, এটা আপিল বিভাগে যাবে, আপিল বিভাগে গিয়ে পুরো জিনিসটার একটা বিচার বিশ্লেষণ হবে। কিন্তু এই যে পয়েন্টগুলো বললাম যে প্রপোর্শনালিটি, এটা ওয়াইড স্প্রেড অ্যান্ড সিস্টেমেটিক অ্যাটাক হয়েছে কিনা, এটা আইসিটির মধ্যে আদৌ যাবে কিনা, সেই সবগুলো প্রশ্নই একে একে বিচার করতে হবে।
আমার শুধু প্রথম কথাটা হচ্ছে, আমি যেটা সবার কাছে ধন্যবাদ জানাই যে দুটো জিনিস, একটা হচ্ছে সিম্বলিক জাস্টিস আর একটা হচ্ছে লিগাল জাস্টিস। সিম্বলিক জাস্টিস থেকে সে গুলি করলো, তাকে ধরে ফাঁসিতে ঝুলিয়ে দাও, দ্যাট ইজ সিম্বলিক জাস্টিস। এবং এই জাতীয় সিচুয়েশনে যেখানে একটি দেশের সরকার পরিবর্তিত হয়ে গেছে একটা ঘটনার উপর, বিশেষ করে বা অন্যতম ঘটনা ছিল এই মৃত্যুটা, সেখানে কিন্তু কোনো রকম বিচার প্রক্রিয়া ছাড়া এদেরকে ঝুলিয়ে দেওয়া যেত, কিন্তু তাদেরকে ঝুলানো হয়নি। তাদেরকে নিয়মের মধ্যে দিয়ে একটা প্রক্রিয়ার মধ্যে তাদের ফাঁসি দেওয়া হয়েছে, কাউকে এখানে যাবজ্জীবন দেওয়া হয়েছে, এবং সেটা আপিল প্রক্রিয়ার মধ্যে যাবে। আমাদেরকে সুনিশ্চিত করতে হবে এটা যেন সিম্বলিক জাস্টিস না হয়, ইট হ্যাজ টু বি আ লিগাল জাস্টিস। আইনীয় প্রক্রিয়া মেনেই এইখানে সাজা দিতে হবে, নাহলে কিন্তু এই আবু সাইদকে গুলি করে মারা হবে, অবৈধ যেমন মৃত্যু হবে, কিন্তু আমরা আগেও দেখেছি যে জুডিশিয়াল প্রক্রিয়ার মাধ্যমেও অবৈধভাবে মানুষকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়েছে। আগের মতো যেন এটা না হয়, আমাদেরকে সুনিশ্চিত করতে হবে যেন সঠিক আইনি প্রক্রিয়ার মাধ্যমে প্রত্যেকের বিচার হয়, প্রত্যেকে যেন সাজা পায়, এবং সিম্বলিক জাস্টিসের জন্য না হয়। দ্রুত সাজা হয়েছে, আমরা খুব খুশি। আমরা চাই যে সবগুলো, প্রত্যেকটা এই জন্য হত্যাকাণ্ডের বিচারই যেন একটু দ্রুত হয়, তবে এই দ্রুত করতে গিয়ে যেন প্রসিডিউরাল ফেয়ারনেসটা যেন এই বিচার যেন বঞ্চিত না হয়। জি, নিশ্চয়ই। অ্যাডভোকেট মনজিল মোর্শেদ, যেমনটা বলছিলাম, আদালত একদিকে মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবনের মতো কঠোর শাস্তি দিয়েছে, কিন্তু ভুক্তভোগীর পরিবার কিংবা সহপাঠীদের যে অভিযোগ, মূল নির্দেশদাতারা এখনো শাস্তির বাইরে, আবার শাস্তির আওতার বাইরে। আবার যেমনটা ব্যারিস্টার ওমর সাদাতও বলছিলেন, নির্দেশদাতারা বাদ পড়ছে কিনা এই রায় থেকে, সেটিও এখন বড় প্রশ্ন। মানবাধিকার ও ন্যায় বিচারের দৃষ্টিকোণ থেকে যদি আমরা চিন্তা করি, এই রায় কি সত্যি দায়বদ্ধতার চিত্র পুরোপুরি তুলে ধরতে পেরেছে, নাকি এখানে আসলে জবাবদিহিতার কোনো ঘাটতি রয়েছে? কি বলবেন? ধন্যবাদ আপনাকে, এবং আমার সঙ্গে আছেন ব্যারিস্টার ওমর সাদাত, তাকে শুভেচ্ছা। যারা শুনছেন সকলকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা। দেখুন, আপনার ক্রিমিনাল জুরিসপ্রুডেন্সে আপনি যদি একটা মামলা নিয়ে আলোচনা করতে যান, এবং রায় নিয়ে বিশেষ করে, সেখানে কিন্তু আপনাকে প্রথমত হলো এই রায়ের সঙ্গে সরাসরি সম্পৃক্ত থাকা, অথবা টোটাল জিনিসটা স্পেশালি জাজমেন্টটা দেখা। এই বাইরে কিন্তু আপনার ফ্রুটফুল কোনো আলোচনা করা যায় না। যেমন আপনি জানেন যে এর আগে প্রথম যে রায় হয়েছিল, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে ফাঁসির আদেশ হয়েছিল, ওই রায়টা কিন্তু লাইভ টেলিভিশনে দেখিয়েছিল, এবং আমি পুরো সময়টা বসাচ্ছিলাম কয়েক ঘন্টা, এবং রায়টা শুনে তারপরে কিন্তু আপনি ওই দিনই আমাকে ডাকা হয়েছিল। সেখানে কিন্তু আমরা অনেক কিন্তু বলতে পেরেছি যে জজ সাহেব কী আর্গুমেন্টে, কিসের বেসিস উনি রায় দিলেন, কী পয়েন্টটি দিলেন, সেইটা আসলে এর বাইরে কিছু আছে কিনা। কিন্তু এবারের এই রায়টা কিন্তু আমি চেষ্টা করলাম যে লাইভে দেখা যায় কিনা। আমি পিটিভি খোঁজও করেছিলাম, বিটিভি থেকে সার্চ করলে, কিন্তু দেখলাম আমি এটা পাইনি। যার ফলে পত্রপত্রিকা এবং আপনার শোনা কথা এগুলোর উপরেই যতটুকু বলা যায় সেটি, আর আইনজীবী হিসাবে প্রথমত অন্য কিছু টাচ আমি করতে পারবো। সেটা হলো, প্রথমত হলো যে ওমর ভাই যেটা বললেন সেটা হলো যে আইসিটিতে কেন আসলো এটা, তাই না? প্রথমত এই মামলাটা হওয়ার পরে আপনি একটা সাধারণ ক্যারেক্টার আমাদের দেশে দেখবেন, যে সাধারণত কিন্তু যে কোনো মামলায় আপনার কোনো পক্ষই কিন্তু কখনোই বলে না যে এটা ন্যায় বিচার হয়েছে, যারা হেরে যায়। এটা আমরা যুদ্ধ অপরাধীদের বিচার যখন হয় তখনও মাহবুব হোসেন সাহেব সিনিয়র অ্যাডভোকেট, উনি মারা গেছেন, উনি ছিলেন তাদের পক্ষে। উনি প্রত্যেকটা মামলায় ফাঁসি হইতো, রিভিউ শেষ হওয়ার পরে অ্যাটর্নি জেনারেল যেমন বলতো যে এটা ন্যায় বিচার হয়েছে, এবং উনি এসে বলতেন যে এটা ন্যায় বিচার হয় নাই। এবং আপনার দেখবেন যে অধিকাংশ মামলাগুলোতে এইভাবেই হয়, আইনজীবীরা তাদের ক্লায়েন্টের পক্ষে তারা ওই জিনিসগুলো বলেন না যে এটা ন্যায় বিচার হয়েছে কি হয় নাই, শুধুমাত্র আপনার যার পক্ষে যতটুকু থাকে সে ততটুকু বলে। এবং এই কারণেই কিন্তু বাইরের কথাগুলো শোনা দরকার। আসলে কেন শুনবেন? কারণ ওখানে আজকে প্রসিকিউশনের পক্ষ যেটা বলেছেন তার কথাটা যদি আপনি শুনেন, সেখানে তারা অ্যাটর্নি জেনারেল মানে ওনার পক্ষে যে মামলা করছেন চিফ প্রসিকিউটর, তাদের কথা এক ধরনের, এবং যারা বাদী পক্ষ, যারা নাকি সরাসরি অভিযোগকারী বা কোর্টে সাক্ষী দিয়েছেন, দেখেছেন ট্রায়াল, তাদের কথাটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন। আবার আসামি পক্ষের আইনজীবীর কথা শুনলে আপনি কিন্তু শুনবেন যে এটা তো কোনো মামলাই না, এই মামলা কীভাবে বিচার হয়, তাই না? কিন্তু প্রকৃত ঘটনা হলো যে এখানে একটি আইনগত বিষয় আছে, সেটা হলো আইসিটিতে যে আপনি বিচার করলেন, এই আইসিটিতে এইটা অ্যাপিলে গিয়া এটা একটা কোশ্চেন আসবে যে আইসিটিতে এটা বিচার হবে কি না। কারণ আপনি জানেন, আমরা সবাই জানি যে সরকার পরিবর্তনের প্রথম দিকে এই মামলাটা, এই হত্যাকাণ্ডটাই কিন্তু মূলত একটা আলোড়ন সৃষ্টি করেছিল। কারণ সে বুক পেতে দিয়েছিল, এবং ওই ছবিটাই আমাদের কাছে দেখানো হচ্ছে, বুক পেতে দিয়েছে এবং সে পরবর্তীকালে পড়ে গিয়েছে। কিন্তু কে গুলি করলো, যারা ক্যামেরাম্যান ছিল সেখানে কিন্তু তারা আদার সাইডেও ক্যামেরাটা ফোকাস করতে পারতেন, কিন্তু ওইরকম কোনো ক্যামেরা আমরা, ওই তথ্যটা আমরা দেখছি না যে ওই পাশে থেকে কেউ গুলি করছে। যেমন ঢাকার অনেক জায়গায় কিন্তু সেগুলো দেখা গেছে, কিন্তু ওইখানে সেইটা নাই। যাই হোক, সেখানে ওই মৃত্যুটা আলোড়ন সৃষ্টি করেছে, এবং ওইটার উপর বেসিস করেই কিন্তু
কিন্তু ন্যাশনালি ইন্টারন্যাশনালি বা অনেক লোকজন এই আন্দোলনে জড়িত হয়ে গেছে এবং আলটিমেটলি সরকার পরিবর্তন হয়েছে। এখন এইখানে এই হত্যাটা এখানে আপনার দেখা যাচ্ছে যে এই আইসিটিতে হওয়া নিয়েও একটা অ্যাপিলে যাওয়ার পরে এটা একটা বিতর্ক, লিগ্যাল বিতর্ক ওখানে আসবে যে এখানে কি আইসিটিতে এই বিচারযোগ্য কিনা। তো সেখানে যদি আইসিটিতে বিচারযোগ্য না হয় তাহলে কিন্তু ওখান থেকে আলটিমেটলি আপিল বিভাগের সিদ্ধান্তে কিন্তু ওখান থেকে বাদ হয়ে যাবে, এটা আইসিটিতে বিচারযোগ্য না। এটা একটা বড় লিগ্যাল টার্ম ওখানে আসবে। সেকেন্ডারি হলো আপনার সাজাটা যে হয়েছে, আপনি দেখেন নিশ্চয়ই হত্যা হয়েছে, কেউ তো গুলি করেছে, তো যে গুলি করেছে সে দায়ী এবং নিশ্চয়ই তাকে যদি সুপারিয়ার রেসপন্সিবিলিটি কেউ থাকে, ধরেন তাকে পুলিশ কমিশনার বলল গুলি করো, সেটাও একটা ঠিক আছে। কিন্তু এখানে আমরা দেখলাম যে ভাইস চ্যান্সেলর থেকে এও পর্যন্ত যারা যারা আছেন সবার শাস্তি হয়েছে, আবার ওদিকে পুলিশ কমিশনার থেকে একদম সেপাই পর্যন্ত সবার শাস্তি হয়েছে। তো এইখানেও একটা প্রশ্ন আসবে অ্যাপিলে গেলে পরে, সেখানে এইখানেও একটা জটিলতা দেখা দিবে যে আসলে ভাইস চ্যান্সেলর থেকে শুরু করে এও পর্যন্ত কেন শাস্তি হলো, এখানে কি তারা কি এখানে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন কিনা। কারণ আপনি যখন একটা লোককে ফাঁসি দিবেন বা শাস্তি দেবেন, আমাদের ক্রিমিনাল জুরিসপ্রুডেন্সের মূল থিওরিটাই হলো যে একটা লোক কোনোভাবেই জানি একটা নিরপরাধ লোক কোনোভাবে শাস্তি না পায়, তার কারণে যদি কোনো অপরাধী লোক ছাড়াও পেয়ে যায় ওইটাও কোশ্চেন না। এটা হলো আমাদের ক্রিমিনাল জুরিসপ্রুডেন্সের মূল থিওরি। যে সেইগুলো যদি আলোচনা করেন তাহলে সেক্ষেত্রে আপিল বিভাগে যখন যাবে এই বিষয়গুলো তো আসবে যে একদম ভাইস চ্যান্সেলর থেকে এও মানে ক্লার্ক পর্যন্ত সবাই শাস্তি হলো, আবার পুলিশ কমিশনার থেকে সেপাই পর্যন্ত সবাই শাস্তি হলো। তো এখানেও একটা প্রশ্ন এসে গেল। আর একটা থার্ড প্রশ্ন আসলো যেটা ওমর সাদ্দাত ভাই বললেন যে এখানে নির্দেশদাতারা আসলো কিনা এই প্রশ্ন, তাহলে তো সেখানে টোটাল আপনার যে প্রসিডিং মানে টোটাল শাস্তি বা এই যে বিচার, টোটাল বিচারটাই কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে যায়। তাহলে কি নির্দেশদাতা এখানে যারা আসামি করেছেন, এটা তো ডক্টর ইউনূস সাহেবের সময় কিন্তু এটা তদন্ত হয়েছে, চার্জশিটও কিন্তু তাদের সময় দেওয়া হয়েছে। অতএব সেখানে এরকম অন্য নির্দেশদাতা পলিটিক্যাল, আমি মিন করছি পলিটিক্যাল যারা ক্ষমতায় ছিলেন তাদের নাম কিন্তু আসে নাই। অতএব সেখানে এই প্রশ্ন যদি উনি যে কথা তুলেছেন সেটি হলে কিন্তু টোটাল বিচারটাই আবার অন্য জায়গায় চলে গেল, মানে টোটাল বিচারটাই গ্রহণযোগ্যতা থাকলো না, নতুন করে শুরু হতে হবে কিনা ওইরকম একটা প্রশ্ন আসলো। আর যদি আইসিটির প্রশ্নটা আসে যে আইসিটিতে বিচারযোগ্য কিনা, না হলে কিন্তু তখন জেনারেল আইনে তার বিচারের প্রশ্ন আসবে। আর আরেকটা সবচেয়ে বড় প্রশ্ন দেখলাম সেখানে হলো যে আপনাকে এই যে বললাম যে ভিসি থেকে একদম ক্লার্ক পর্যন্ত, আবার কমিশনার থেকে সেপাই পর্যন্ত সবাই সাজা হলো, সেইখানেও একটা প্রশ্ন আসবে যে আসলে ঘটনার সঙ্গে কারা জড়িত। কারণ আপনি একটা জানেন যে আপনার যে কোনো বিচারের ক্ষেত্রে অপরাধীকেই সাজা দিতে হবে। ইভেন কি ধরেন আমার ছেলে যদি কাউকে হত্যা করে, আমি বাবা হিসাবে কিন্তু আমার কোনো রেসপন্সিবিলিটি নাই। এটা বিশ্বব্যাপী ক্রিমিনাল জুরিসপ্রুডেন্সের এটা থিওরি। অর্থাৎ যিনি অপরাধ করেছেন তাকেই সাজা দিতে হবে, যার হাত দিয়ে অপরাধটি ঘটেছে যিনি সাজা দিয়েছেন। বা এখানে ক্রিমিনাল জুরিসপ্রুডেন্সে আরেকটা জিনিস আছে, সেখানে হলো কমন ইন্টেনশন 34-এ যেটাকে আনা হয়, যে আপনার যদি উদ্দেশ্য থাকে, আপনি কোনো পরিকল্পনা করেছেন বা আপনার ওখানে ছিল, ইন্ধন ছিল, তাহলে আপনি তাদেরকে শাস্তি দিতে পারবেন। এরকম বহু মামলায়, হত্যা মামলায় এরকম শাস্তি হয়। এখন এখানে এই বিষয়গুলো আসলে আমরা যতই আলোচনা করি এটার কোনো সমাধান নাই। এটা আলটিমেটলি আপিল বিভাগে যাওয়ার পরে আপিল বিভাগ যখন একটা সিদ্ধান্ত দিবে সেটি আমাদেরকে মানতে হবে এবং সেইটাই চূড়ান্ত সিদ্ধান্ত। এখানে একটা কথা আমি ভাইয়ের সঙ্গে অ্যাড করি যে আপনি যদি দেখেন এখানে যে পোস্টমর্টেমটা যেটা হয়েছে, সেখানে যিনি ডাক্তার যিনি পোস্টমর্টেমটা দিয়েছেন তিনি বলেছেন ওনার উপর 6বার এটা পরিবর্তন করার চেষ্টা এসছে। প্রথমে এটা আসলো যে ছড়রা বা পিলেটে উনি মারা গেছেন, পরবর্তী কিন্তু যারা সেই সময় যারা ক্ষমতায় ছিলেন তারা বললেন যে এটা না, সেভাবে মারা যায়নি, সে মাথার পিছনে আঘাত পেয়ে মরে গেছে। 6বার পোস্টমর্টেম পরিবর্তন করার চেষ্টা করা হয়েছে, সেটা কিন্তু উনি শেষ পর্যন্ত করেননি। সুতরাং এই ভদ্রলোক যিনি ডক্টর রাজিবুল ইসলাম, তাকে কিন্তু আমাদের একটা ধন্যবাদ দেওয়ার প্রয়োজন যে সেই পরিস্থিতিতে, দেশের এই কঠিন পরিস্থিতিতে তিনি একটা অবস্থান নিয়েছিলেন। দ্বিতীয়ত, এই দেশের মানুষ কিন্তু সত্যটা দেখতে চায়। আমরা কিন্তু সবাই যারা বসে আছে, আমি, আপনি, মঞ্জুল মোর্শেদ ভাই, উনি তো আমাদের দেশের আইন প্রতিষ্ঠার ক্ষেত্রে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। গত 20 বছর ধরে ওনাকে আমরা খুব ক্লোজলি দেখছি। উনি আমাদের আইন প্রতিষ্ঠার ক্ষেত্রে কঠোরভাবে নিয়ম মেনে আইনের সঠিক প্রয়োগের ক্ষেত্রে উনি যেই ব্যবস্থা করে যাচ্ছেন, আমাদের মানবাধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে উনি যেই ভূমিকা রেখেছেন, সেটা আমাকে ধন্যবাদ জানাই। ঠিক একই সঙ্গে ওনাকে যেভাবে মানুষ আমরা সমর্থন করছি, ঠিক একইভাবে আমাদের দেশের মানুষ কিন্তু দেখতে চায় না যে এতজনে ফাঁসি হলো, তারা দেখতে চায় আসল সত্যটাকে বের করে নিয়ে আসবার জন্য। সুতরাং এখানে ফ্যাক্ট ফাইন্ডিং হতে হবে, এভিডেন্সিয়ালি সার্টিনিটি থাকতে হবে। আমরা ইন্ডিভিজুয়াল কালপেবিলিটি, যিনি করেছেন তার দোষটা কোথায়, ব্যক্তিগত দায় বরং সমষ্টিগত দায়। এই যে দুটো লোক মারলো, তারা তো নিজের ইচ্ছায় গুলি করেনি, তাদেরকে নিশ্চয় কেউ না কেউ বলেছে, নাহলে একটা ছাত্রকে গুলি করে মেরে ফেলবে একটা পুলিশ, তার এত বড় সাহস বাংলাদেশের মতো দেশে, তাদের পিছনে কারা?
সুতরাং এই জিনিসটা আমাদেরকে বিচার করতে হবে। সরি, আমি একটু ডাইগ্রেস না না করলাম। না তো একজন ডাক্তারের মনে হয় শাস্তি হয়েছে নাকি? জি, হ্যাঁ, তো সেটাও তো ওই আমি যতটুকু দেখলাম টিভি নিউজে, সেখানে হলো যে পোস্টমর্টম রিপোর্ট পরিবর্তনের কারণে। জি, আচ্ছা, পরিবর্তনের কারণে, তাই না? সেটা যদি হয় তাহলে এখানে আপনার এই শাস্তিটা নিয়েও কিন্তু একটা লিগ্যাল ইস্যু আসবে। কারণ হলো যে এখানে তো হত্যা মামলা, উনি যদি পোস্টমর্টম রিপোর্ট পরিবর্তন করে থাকে সেটা তো সেপারেট প্রসিডিং এর মাধ্যমে তার হবে। এখানে এই হত্যার মধ্যে যে শাস্তি দিল এটা কিন্তু একটা আইনি লিগ্যাল, এটা ভালো বলেছেন, এটা কিন্তু একটা লিগ্যাল, এটা আসলে এটার মধ্যে আসবে না। জি জি, ভুক্তভোগী পরিবার সাজা বাড়ানোর জন্য আপিল করতে চায় এমনটা তারা উল্লেখ করেছেন। আইনগতভাবে যদি একটু জানতে চাই, এই ধরনের আপিল কতটা কার্যকর হতে পারে এবং এর মাধ্যমে কি রায়ের পরিবর্তন সম্ভব কিনা? জি, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, কারণ আমি ব্যক্তিগতভাবে আমারই কিছু প্রশ্ন আছে। সেই প্রশ্নগুলো কি? একটা হলো কমান্ড রেসপন্সিবিলিটি, যে কথাটা আমি আপনার বিরতির আগেই বলছিলাম, যে যিনি গুলি করেছেন তিনি তো হচ্ছেন কি বলবো, যে যিনি একজন ধরেন বিল্ডিং তৈরি করছেন, উনি ইটের উপর ইট বসাচ্ছেন, সে পুলিশ যে বেচারা গুলিটা করলো তার ফাঁসি হলো, কিন্তু যাকে তারা আদেশ দিল তাদের কি হলো? তাদের তো কিছু হলো না। এটা আরও গুরুত্বপূর্ণ এই কারণে যে এটা কিন্তু আপনাদের পূর্ববর্তী যে রায়গুলো ছিল সেগুলোর সঙ্গে কিন্তু অসামঞ্জস্য, কিন্তু একই বিষয় কিন্তু এই আদালতই পূর্ববর্তী রায়গুলোতে কিন্তু কঠোর শাস্তি দিয়ে দিয়েছে। তো এখানে কিন্তু ওনার একটু মনে হলো দে হ্যাভ টেকেন আ স্টেপ ব্যাক, একটু ঠান্ডা। দ্বিতীয় হচ্ছে এই যে একটা মানবতা বিরোধী রায়ের যে একটা বাস্তবতা, যেটা আমার মনে হয় সেটা পুরোপুরিভাবে প্রতিফলিত হয়নি। একদিকে যেমন ওই গণহারে সবাইকে দিয়ে দেওয়া হয়েছে যাদের হয়তো প্রাপ্য ছিল না, যে মঞ্জুল ভাই বললেন যে সব পেশার মানুষদেরকে আমরা সেখানে দেখতে জি, পেয়েছি। ডাক্তার সাহেবকেও দিয়ে দিয়েছে, ভাইস চ্যান্সেলরকেও দিয়ে দিয়েছে। মানে এটা আমার ব্যক্তিগত বিশ্বাস আপিলে গিয়ে টিকবে না। আমি জানি না, আমি রায়টা পড়ে আমাকে বলতে হবে, কিন্তু আমার ব্যক্তিগতভাবে একজন আইনজীবী হিসেবে, একজন সাধারণ মানুষ হিসেবে আমার মনে হয় যে এটা হয়তো সেভাবে টেকানো যাবে না। কিছু আসামি পলাতক আছে, পলাতক আসামিদের ক্ষেত্রে কিন্তু ঠিক এই যে সে যে পলাতক আছে সেই জিনিসটা কিন্তু যথাযথভাবে আমলে নেওয়া হয় নাই বলে আমার বিশ্বাস। কারণ আপনি যখন একটা বিচার প্রক্রিয়া থেকে পালিয়ে থাকবেন, সেটাই তো আপনার অনেক ক্ষেত্রে আপনার যে আপনি যে দোষী সেটার একটা বড় একটা প্রমাণ করে। এটা একটা বড় অংশ আছে রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার। রাষ্ট্রীয় ক্ষমতা যে অপব্যবহার করা হলো সেটার জন্য কি শাস্তি হলো? অর্থাৎ বাংলাদেশে ভবিষ্যতে একটা ছাত্র, সে একটা, তাদের আন্দোলনটা কিসের জন্য ছিল? তারা কোটা চায়, তারা চাকরি চায়। এই চাকরি চায় বলে তাকে আপনি গুলি করে মেরে ফেলে দিবেন? এটা কি কোনোদিন হতে পারে নাকি? এটা সভ্যতে সেটা হতে পারে, তাদের কোনো রাজনৈতিক আন্দোলন না। তো সেক্ষেত্রে একটা কিছু বাচ্চা তারা চাচ্ছে, মানে আমার বাচ্চারা এই বয়সী, আমি চিন্তা করছি আমার বাচ্চাদের নিয়ে, যে তারা বলছে যে আমরা চাকরি চাই, যে দেশে 60% মানুষ বেকার, 60% শিক্ষিত বেকার। তারা যদি বলে যে আমরা এখানে চাকরি চাই এবং চাকরির জন্য আমরা কোটা চাই না, আমরা সমভিত্তিতে চাকরি চাই, সেই জন্য আপনি তাকে গুলি করে মেরে ফেলবেন, তাহলে রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার না এটা? যে আপনি কোনো ধরনের আন্দোলন অ্যালাউ করবেন না, সেটা কি হতে পারে? আর ফাইনালি সেটা হচ্ছে একটা ডেটারেন্স আর্গুমেন্ট। অর্থাৎ এখানে যারা আছে তারা বলতে পারে যে আপনি যদি এখানে সঠিকভাবে সাজা না দেন বা বেশি করে সাজা না দেন, ভবিষ্যতে তো মানুষ সাবধান হবে না, সেক্ষেত্রে কি হবে? সুতরাং সেক্ষেত্রে তো আমাদেরকে সাবধান হয়ে চলতে হবে, আমাদেরকে এই জিনিসটাকে বোঝানোর জন্য যে একটা ডেটারেন্স আর্গুমেন্ট, যদি এরা বেশি করে সাজা পায় তাহলে ভবিষ্যতে তারা হয়তো রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার হবে না, এইভাবে মানুষ আর মরবে না। সো এই জিনিসটা অবশ্যই আপিলে যাবে এবং আপিলে গিয়ে নিশ্চয়ই এই জিনিসগুলো আলোচিত হবে। আমরা আশায় রইলাম কি হয়। জি, নিশ্চয়ই। অ্যাডভোকেট মনজিল মোর্শেদ, এই মামলায় সরাসরি গুলি চালানোর অভিযোগে নিম্নপদস্থ যে পুলিশ সদস্যদের সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়েছে, কিন্তু ভুক্তভোগী পরিবারের অভিযোগ ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে সেই মাত্রার শাস্তি হয়নি, যদিও তাদের নির্দেশে এই ঘটনা ঘটেছে এমনটি তারা উল্লেখ করেছেন, যেটা নিয়ে ব্যারিস্টার ওমর সাদাতের সঙ্গেও কথা বলছিলাম। কমান্ড রেসপন্সিবিলিটি, যেটি নিয়ে ব্যারিস্টার ওমর সাদাতও বলছিলেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দায়, এই বিষয়টি মানবাধিকার আইনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার মতে এই মামলায় সেই নীতি কতটা যথাযথভাবে প্রতিফলিত হয়েছে? ধন্যবাদ আপনাকে। দেখুন, এখানে প্রথমত হলো যে আপিলের কথা বলেছেন, যে ভুক্তভোগী যারা আছেন তাদের পক্ষ থেকে অ্যাপিল হলো একটা রাইট। আমাদের ক্রিমিনাল লতে আপনার যে কোনো পানিশমেন্টের এগেনস্টে অ্যাপিলটা হলো একটা রাইট, এবং আসামি পক্ষ বাদী পক্ষ দুই পক্ষেই কিন্তু সেই রাইটটা আছে। এবং ইভেন কি আপনার এই যারা ভুক্তভোগী তারা ধরেন আপিল যদি নাও করে, যখন আসামি পক্ষ আপিল করবে, সেই আপিলটা যখন কোর্টে যাবে, ওখানে কিন্তু কোর্ট তখন শুধু ওই অ্যাজ এ হোল আপিলটা শুনানি করবে। অর্থাৎ এই আপিলের কোথায় কি আছে, কার এভিডেন্স কি, কার শাস্তি হতে পারে, কার হতে পারে না, তদন্ত সঠিক হলো কি না, এটা ব্যাক করতে হবে কি না, ওটা অ্যাপিলেট কোর্টের টোটাল ক্ষমতা হলো সেটা। আর যেহেতু অ্যাপিলটা একদম সরাসরি আপিল বিভাগে, অথবা এখানে তো সর্বোচ্চ আদালত, অর্থাৎ ওটার পরে কিন্তু তার আর কোনো রিমিডি নাই।
অতএব সেখানে তারা নিশ্চয়ই এটা ডিটেলস দেখবে। ওখানে উনি যদি আপিল নাও করে থাকেন, সেখানেও আইনের যে ব্যত্যয় বা আইনের যদি কোনো থাকে যে কারো সাজা কম হয়ে গেছে, সেটা অ্যাপিলেট করে দেখার সুযোগ আছে। তারপরেও যেহেতু তারা বলেছেন আপিল করবেন, তা আরও ভালো কথা। ওনারাও আপিল করলেন, আসামি পক্ষ অ্যাপিল করলেন, তো দুইটা অ্যাপিলে যখন যাবে তখন সেখানে অ্যাপিলেট ডিভিশন হয়তো আরও ভালোভাবে এটা অ্যানালাইসিস করতে পারবেন যে আইনের কোথায় ত্রুটি আছে, কি আছে। তো একটা কথা ওমর সাদাত যেটা বললেন সেটা হলো যে হ্যাঁ, এটা সত্য যে ছাত্রদের আন্দোলন হিসেবেই কিন্তু প্রথম শুরু হয়েছিল, কিন্তু আলটিমেটলি আমরাও তাই জানতাম। আমরাও কিন্তু সেই জন্য যখন আপনার এই 10 জনকে গ্রেপ্তার করা হলো, সেই 2 তারিখে সম্ভবত হারুন সাহেবের এখানেই হয়তো সম্ভবত বা বাংলা ভিশন আমি বলেছিলাম যে উনি যে ভাত খাওয়াচ্ছেন, কার টাকায় খাওয়াচ্ছেন, এই টাকাগুলো ওনার পকেটের না সরকারের টাকা, এই কথা কিন্তু আমি বলেছিলাম যে টাকাগুলোর হিসাব দিতে হবে তাকে। কারণ ভাত খাওয়ানোর জন্য তো সরকার বলে না উনি পকেটের টাকা খাওয়ালে পরে ওই টাকাটা উনি কোথায় পেলেন, কারণ খাবার তো অনেক ছিল, এত টাকা কোথায় পেলেন এই জবাব দিতে হবে, এই কথা কিন্তু আমি বলেছি। কিন্তু আসলে ছাত্রদের রাজনীতি থাকলে পরবর্তীকালে বাই দিস টাইম এর মধ্যে কিন্তু অনেক কিছু আসছে, ডিপ স্টেটের কথা আসছে, তারপরে আপনার মাস্টার মাইন্ডের কথা আসছে, তাই না? অনেকগুলো কথা কিন্তু আসছে যে ছাত্রদের আন্দোলন ছিল, কিন্তু এটার ব্যাকগ্রাউন্ডে অনেক রাজনৈতিক মুভমেন্টও ছিল, এবং সেটা বাই দিস টাইম বিভিন্ন জায়গায় চলে আসছে, এবং যার কারণেই দেখবেন যে আলটিমেটলি এই পরিবর্তনের পরেও একটা রাজনৈতিক কিন্তু বিভক্তি, একটা গ্রুপকে রাজনৈতিক থেকে দূরে রাখা হয়েছে, আর একটা গ্রুপ রাজনীতিতে আছেন, এবং সেইভাবে করা হয়েছে। সবচেয়ে হলো যে তদন্তকালীন সময় যেটা হয়েছে সেটা হলো ডক্টর ইউনূস সাহেবের সময় হয়েছে। অতএব ডক্টর ইউনূস সাহেবের সময় কিন্তু অনেক মামলায় কিন্তু আইসিটিতে সাবেক প্রধানমন্ত্রী সহ এমপি, মন্ত্রী, বহু লোককে আসামি করা হয়েছে, কিন্তু এখানে কিন্তু সেটা করা হয় নাই। অতএব যেহেতু করা হয় নাই, সেখানে তো আর তদন্তে তাদের প্রশ্ন আসবে না, এবং ওখানে কোর্টও সেটা দেখবে না যে অন্য কারো দায়। পলিটিক্যালি হয়তো আমরা অনেক বলতে পারি, কিন্তু কোর্ট তো সেটা দেখার সুযোগ নেই, কারণ কোর্টের কাছে যে চার্জশিট আসবে এবং সেখানে যে সাক্ষী হবে, জেরা হবে, ওইগুলোর উপরই কোর্ট ভিত্তি করে সেখানে রায় দিবেন। আর একটা কথা হলো যে এই যে এতগুলো লোককে সাজা দিয়েছেন, এখন একটা প্রশ্ন, সেটা ওমর সাদাত ভাই যেটা বলছেন সেটা হলো যে অ্যাপিলেট ডিভিশনে গেলে আসলে একদম পুরোপুরি এই মামলা যে টিকে যাবে এটা আমরা বলতে পারবো না। কারণ হলো যে এটার অনেকগুলো ত্রুটি তো এর মধ্যে পাওয়া যাচ্ছে, এবং এই ত্রুটিগুলো ওভারকাম করে, ত্রুটিগুলোকে সেরে আপিল বিভাগ একটা নতুন সিদ্ধান্ত দিতেই পারে। সেখানে আপিল বিভাগ অনেককেই আরও ফাঁসির দণ্ড দিতে পারে, মৃত্যুদণ্ড দিতে পারে, আবার অনেককে খালাসও করে দিতে পারে। নর্মালি আমরা তো দেখি যে নিম্ন আদালত যে মামলায় রায় হয় ফাঁসি বা যাবজ্জীবন, অনেকগুলো গিয়ে আপিল বিভাগে গিয়ে ছিল পরিবর্তন হয়ে যায়, এরকম একটা সম্ভাবনা আছে। কিন্তু এর অর্থ এইটা না যে বিচারটা হবে না। বিচারের যেহেতু কার্যক্রম শুরু হয়েছে, একটা কোর্ট হয়েছে, সেটা কেউ মানুক আর না মানুক, হয়তো বাদীপক্ষ অসন্তুষ্ট, আসামি পক্ষ অসন্তুষ্ট, কিন্তু আপিল বিভাগে যাওয়ার পরে সেখানে চূড়ান্তভাবে সেটা ডিসাইড হবে যে আসলে অপরাধী কারা ছিল, এবং তাদের শাস্তিটাও আমি মনে করি যে আমাদের যে সিস্টেম সেখানে শাস্তিটা তাদের নিশ্চিত হবে। জি, ব্যারিস্টার ওমর সাদাত, বিচার ব্যবস্থা নিয়ে আমরা কথা বলছিলাম, যে বিচার ব্যবস্থা নিয়ে আসলে জনগণের মাঝেও যে আস্থার সংকট রয়েছে সেটি আসলে অনেক আগে থেকেই দৃশ্যমান, এটা বলাই চলে। শিক্ষার্থীদের একটি বড় অংশ এই রায়কে বলছে ন্যায় বিচারের সূচনা, আবার কেউ কেউ বলছে বিতর্কিত। এই বিভক্ত প্রতিক্রিয়া, এই দুই ধরনের প্রতিক্রিয়া বিচার ব্যবস্থার উপর জনগণের আস্থার সংকটকে কি আবারও নির্দেশ করছে? যেই বিচার ব্যবস্থা নিয়ে আসলে সবসময় বিতর্ক সৃষ্টি হয়ে এসেছিল, কিংবা যেই বিচার ব্যবস্থার দীর্ঘমেয়াদী বিচার ব্যবস্থা নিয়ে আসলে জনমনের নানা ধরনের প্রশ্ন ছিল, নানা ধরনের অপরাধ ঘিরে, কি বলবেন? জি, আপনার যদি যে প্রোগ্রামটির নাম হচ্ছে প্রযত্নে বাংলাদেশ, অর্থাৎ আমাদের দেশে আমরা যারা নাগরিক আছি আমাদের সবার যত্ন নেবে বাংলাদেশ। এদেশ কিন্তু আমার একার না, আপনার একার না, এটা আমাদের সবার দেশ। এবং এদেশে যদি একটা বাচ্চার জীবন চলে যায় একটা রাষ্ট্র হিসেবে, এটা কিন্তু আমাদের সবার ব্যর্থতা। এবং যদি সেই ব্যর্থতা থেকে আমরা যদি সত্যিকারের পরিবর্তন চাই, সেটা কিভাবে সম্ভব? সেটা প্রথম পরিবর্তন যেটা দরকার সেটা হলো আমাদের বিচার বিভাগকে স্বাধীন করতে হবে। আমাদের বিচার বিভাগের উপর যেন মানুষের আস্থা থাকে, মানুষ যেন মনে করে না ঠিক আছে একে মেরেছে কিন্তু ওর একদিন বিচার হবেই। কিন্তু এখন যদি এরকম হয় যে কেউ মনে করছে না এটা আসলে রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত একটা রায়, আবার কেউ মনে করছে না এটাকে আরেকটু বেশি সাজা দিলে ভালো হতো, সেটা কিন্তু আসলে একটা দেশের বিচার বিভাগের জন্য ভালো না। আমাদের দেশের বিচার বিভাগকে আমরা রাজনীতিবিদদের দ্বারা অত্যন্ত দুঃখজনকভাবে ব্যবহৃত হতে দেখেছি, এটা আমরা সবাই জানি। এবং সেই অবস্থা থেকে আমাদের বের হয়ে আসতে হবে, এবং আমাদের প্রত্যেকের প্রত্যাশা যে আমাদের বিচার বিভাগ যেন আমাদের যত্ন নেয়, প্রযত্নে বাংলাদেশ, প্রযত্নে যেন বিচার বিভাগটা আসে। এবং সেটার জন্য আমি বর্তমানে মনে করি বিচার বিভাগ একটি সঠিক পথে হাঁটা শুরু করেছে, কিন্তু এটা শুরু, এটা শেষ না। এটা অত্যন্ত কঠিন একটা যাত্রা। এবং আপনি দেখবেন যে আমেরিকার মতো দেশেও
কিন্তু মানে বেশিরভাগ মানুষই বলছে যে এখন আর আমরা আমেরিকার বিচার বিভাগের উপর বেশিরভাগ মানুষের কোনো আস্থা নেই। সুতরাং এটা সম্পূর্ণভাবে সরকারি দল, বিরোধী দল, আপনাদের মতো যারা আছেন, যারা সাংবাদিক এবং আমাদের মতো যারা আছেন, যারা সাধারণ মানুষ, আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই জায়গাটাতে পৌঁছাতে পারবে। রাতারাতি হবে না, কিন্তু প্রচেষ্টা তো শুরু হয়েছে। আমরা আশা করি সেই প্রচেষ্টার পথে আমরা একসঙ্গে এগিয়ে যেতে পারবো। একটু ভিন্ন প্রসঙ্গে যেতে চাই। সন্ত্রাস বিরোধী আইন সংশোধন এনে কোনো সত্তা সম্পূর্ণ কার্যক্রম নিষিদ্ধ করার বিধান যুক্ত হয়েছে এবং আওয়ামী লীগ বা তার দলের নেতাদের বিচার শেষ না হওয়া পর্যন্ত তাদের যে যাবতীয় কার্যক্রম, সেই কার্যক্রমগুলো নিষিদ্ধ ছিল অন্তর্বর্তীকালীন সময়ে। সেই বিল পাশ হয়েছে গতকালকে। একটু জানতে চাই এই যে পুরো বিষয়টি ভবিষ্যতে আরো অপরাধ বা প্রভাব বিস্তার ঠেকানোর জন্য এইটি একটি যথেষ্ট প্রতিরোধমূলক ব্যবস্থা কিনা, কি মনে করছেন এই পুরো বিষয়টি নিয়ে? জি, প্রথমে যে কথাটা বলে নেওয়া জরুরি যে এই রাজনৈতিক দল নিষিদ্ধ করা কিন্তু পৃথিবীতে প্রথম কিছু নয়। তোমার পৃথিবীর অনেক দেশে অনেক পরিস্থিতিতে হয়ে থাকে। এটার পিছনে অনেক আইনগত ভিত্তিও আছে, যেটাকে বলা হয় ডক্ট্রিন অফ স্টেট নেসেসিটি। রাষ্ট্র তার নিজস্ব সংবিধান এবং নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার ক্ষেত্রে এইটা প্রয়োগ করতে পারে। দ্বিতীয় হলো সংবিধানের মৌলিক কাঠামো, বেসিক স্ট্রাকচার রক্ষা, যেখানে একটি দল সংবিধানটাকে ধ্বংস করে ফেলছে। সুতরাং সেক্ষেত্রে রাষ্ট্র নিজেকে বাঁচাবার জন্য এই প্রক্রিয়া নিতে পারে। তাহলে আপনি আমাকে প্রশ্ন করবেন যে তাহলে আমার এটা একটা স্বৈরাচারী সিদ্ধান্ত বা মৌলিক অধিকার লঙ্ঘন হয়ে গেল, আমার রাজনৈতিক প্রতিহিংসা। কিন্তু একটা দল বা আমরা যেটা অতীতে দেখেছি বাংলাদেশে, যে সম্পূর্ণভাবে দেশ বিরোধী একটা অবস্থান নিয়ে ধ্বংস করে দিয়েছে। মানে আমরা কিন্তু একটা ধ্বংসের দ্বার প্রান্ত থেকে ফেরত এসেছি। আপনি অর্থনীতি বলেন বা রাজনীতি বলেন, সবখানে আমরা একটা ধ্বংসের মুখে চলে গেছিলাম। সেখান থেকে আমরা একটা ফেরত এসেছি ছাত্র জনতার আন্দোলনের মধ্যে দিয়ে। সেই ক্ষেত্রে এটা যৌক্তিকতাটা আমি আর ব্যক্তিগত দৃষ্টিতে এটা আছে, কিন্তু আমার মনে হয় যে এই জিনিসটা আমাদের জনগণকে সঠিকভাবে বুঝিয়ে বলতে হবে, আইনগত ভিত্তি দিয়ে, যে কাজটা সঠিকভাবে করা হয়েছে কিনা। পৃথিবীর অনেক দেশে হয়েছে, টার্কিতে হয়েছে, রাফা পার্টি বন্ধ করে দেওয়া হয়েছে, এর আগে নাজি পার্টি বন্ধ করে দেওয়া হয়েছে। জার্মানিতে সবচেয়ে পপুলার দল ছিল নাজি পার্টি, সেটাকে তো বন্ধ করে দেওয়া হয়েছে, এখন পর্যন্ত বন্ধ হয়েছে। পৃথিবীর কোনো দেশে আপনি নামই উল্লেখ করতে পারবেন না, আপনার যতই জনসমর্থন থাকুক। অর্থাৎ জনবিরোধী অবস্থান নিলে, রাষ্ট্রবিরোধী অবস্থান নিলে রাষ্ট্র এটা করতে পারে। জি, অ্যাডভোকেট মনজিল মোর্শেদ, অতীতে সহিংসতা, দমন পীড়ন কিংবা মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত একটি রাজনৈতিক দলের বিরুদ্ধে যে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে, রাষ্ট্রের নিরাপত্তা কিংবা জনমতের যেই স্বাধীনতা কিংবা প্রেক্ষিতে এই সিদ্ধান্তকে আপনি কিভাবে দেখছেন? এবং যেমনটা ব্যারিস্টার ওমর সাদাতকে আমি জিজ্ঞেস করছিলাম যে ভবিষ্যতে আরো অপরাধ কিংবা প্রভাব বিস্তার ঠেকানোর জন্য এটি একটি প্রতিরোধমূলক ব্যবস্থা কিনা, কতটুকু মনে হচ্ছে আপনার কাছে? আপনার ওই প্রশ্নের আগে, এর আগের একটা প্রশ্নে আমার কাছে আপনার ফেরত আসার দরকার ছিল। সেটা হলো বিচার বিভাগ নিয়ে একটা প্রশ্ন করেছিলেন ওমর সাদাত ভাইকে। আমারও একটা কাউন্টার প্রশ্ন থাকলে তাহলে ওইটা উত্তর হয়তো এটা মিস করেছেন আপনি। যাক, বিচার বিভাগটা আমি বলি, ওটা পরে বলবো। বিচার বিভাগের ব্যাপারে একটা খুব স্পষ্ট কথা, সেটা হলো দেখেন, আমাদের দেশের রাজনৈতিক দলগুলো বিচার বিভাগের যে দায়িত্ব, বিচার বিভাগকে যে স্বাধীন রাখতে হয়, এই ধারণাটাই তাদের মাথায় নেই। এবং যার ফলে প্রত্যেকটা রাজনৈতিক দল আপনার বিচার বিভাগকে ব্যবহার করার চেষ্টা করেছে এবং বিচার বিভাগে ব্যবহার করতে করতে এক পর্যায়ে তো বিচার বিভাগের উপরে মানুষের আস্থাই কমে গেল। এবং আমরা জানি যে আইনের শাসনের দুর্বলতার কারণে সরকার দুর্বল হয়। এবং আপনি জানেন যে বিচার বিভাগকে যদি স্বাধীন রাখেন এবং বিচার বিভাগকে যদি আপনার নিজস্ব ইয়ের মধ্যে, কাঠামোর মধ্যে কাজ করতে দেন, ওই বেনিফিটটা কিন্তু রাষ্ট্র পায়। কারণ আপনি যখন সুশাসন দিবেন না, তখন ওই সুশাসনের বিরুদ্ধে জনগণ তো বলে সে যদি আদালত পাইতো, আদালতে যদি প্রতিকার পেত, তাহলে আর সরকারের বিরুদ্ধে বলতো না, তখন রাষ্ট্রের বিরুদ্ধে বলতো না, আদালতে সে প্রতিকার পেয়ে গেছে। কিন্তু আপনি যখন প্রতিকার পান না, তখন কিন্তু দলের বিরুদ্ধে বলে এবং ওই রাজনৈতিক দল ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু আজকেও আমি বলবো সেই একই কথা, যদিও আমাদের একটা হতাশা এসছে। কারণ আপনারা জানেন যে আমাদের সচিবালয় হলো একটা মূল টার্গেট পয়েন্ট, যেখানে সচিবালয় বিচার বিভাগের অধীনে আনলে পরে নিম্ন আদালতকে কন্ট্রোল সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস করতে পারবে, নাইলে পরে আইনের ব্যত্যয় হবে, জামিন অন্য ক্ষেত্রে রাজনৈতিক হস্তক্ষেপ বাড়বে। তো সেখানে আপনার একটা আইন করেছিল, সেই আইনটাও সম্পূর্ণ না, তারপরেও একটা মোটামুটি একটা তো হয়েছিল এবং সেইটাও কিন্তু আবার আদালতে, পার্লামেন্টে এটা প্লেস করা হয় নাই। তবে এটা আমি হতাশ না, কারণ আমি মনে করি এখনও এটার যে কনভেনার মানে সভাপতি ছিলেন জয়নাল আবেদিন সাহেব,
মাহবুদ্দিন খোকন, তারপরে আইনমন্ত্রী আসাদুজ্জামান, ওরা কিন্তু সবাই এই বিচার বিভাগের স্বাধীনতা এবং সচিবালয় নিয়ে আসা এটার ব্যাপারে খুব ভোকাল ছিলেন। অতএব আমি মনে করি তারা যেহেতু ওখানে আছেন, অবশ্যই তারা এটাকে যেটা বলেছেন তারা যে বিল আকারে এনে এটা পাশ করবেন। যদি না করেন তাহলে কিন্তু বিএনপি আবার একই ধরনের ভুল করবে। কারণ বিএনপি আপনি জানেন অনেক বছর তাদের রাজনৈতিক অনেক ক্ষেত্রে তারা বিচার থেকে বঞ্চিত হয়েছে, এটা বাস্তব সত্য। কিন্তু কেন বঞ্চিত হয়েছে? কারণ বঞ্চিত হয়েছে যে বিচার বিভাগকে তারা আগে স্বাধীন করেন নাই। এবং ঠিক আওয়ামী লীগের ক্ষেত্রে একই অবস্থা হয়েছে, তারা পুরোপুরি বিচার বিভাগের স্বাধীনতার উপর হস্তক্ষেপ করেছে অনেক ক্ষেত্রে। আমি কিন্তু সম্পূর্ণ বলছি না, কারণ আমরা বিচার বিভাগে ওই সময় টোটাল সময়টায় উনিও মামলা করেছেন, আমিও মামলা করেছি, অনেক মামলাই আমাদের ন্যায় বিচার হয়েছে, কিন্তু রাজনৈতিক ক্ষেত্রে হস্তক্ষেপ হয়েছে বা তারা করেছে, যে কারণে কিন্তু আপনার বিচার বিভাগের উপর আস্থা কমে গেছে এবং যে কারণে রাজনৈতিক পট পরিবর্তনের পরে প্রধান বিচারপতির বাড়িতে আক্রমণ হয়েছে, তাই না? এখন সেই কারণে আজকে দেখেন আওয়ামী লীগ কিন্তু বিচার থেকে বঞ্চিত হচ্ছে না। কিন্তু বিচার বিভাগে যদি তারা স্বাধীন রাখতেন, স্ট্রং রাখতেন, রাজনৈতিক হস্তক্ষেপ না করতেন, তাহলে কিন্তু আজকে রাজনৈতিক আওয়ামী লীগের কর্মীরা বিচার বিভাগ থেকে প্রোটেকশন পেতেন। অর্থাৎ বিএনপি একই কাজ যদি না করে তাহলে সেটা বিএনপির জন্য ভালো হবে আমি মনে করি। এরপরে আসবো আপনি রাজনৈতিক দলের দল বাতিল করার জন্য। দেখেন, এটা যখন ক্ষমতার পরিবর্তন হয়, রাজনৈতিক ক্ষমতার পরিবর্তন আর ব্যক্তিগত শত্রুতা এক জিনিস না। আপনি আমার বাড়ির পাশের লোকের সঙ্গে আপনার জমি নিয়ে একটা মামলা হয়েছে, সেখানে দেখবেন যে ওইখানে হত্যা পর্যন্ত হয়, কিলিং হয়, এবং সেখানে আপনার অনেক কিছু হয়, এবং 2-3 পুরুষ পর্যন্ত তাদের ফ্যামিলির সঙ্গে বিয়েও দেওয়া হয় না মেয়েকে, ওই যে পারিবারিক শত্রুতা। কিন্তু রাজনৈতিক শত্রুতা কিন্তু অন্য জিনিস। রাজনৈতিক শত্রুতা আপনি শুরু করবেন, পতন হয়ে যাবে, আপনি উইন করেছেন, এটাই হলো প্র্যাকটিক্যাল। হ্যাঁ, অপরাধ থাকলে সেটা আপনি বিচার করেন, অন্য কথা। কিন্তু আওয়ামী লীগ তো এখানে যে একটা দল নিষিদ্ধ করলেন, এখানে তো আপনার একটা বড় পার্সেন্টেজ আওয়ামী লীগ করে। একসময় তো বিএনপি আওয়ামী লীগ সমান ছিল, এখন হয়তো কিছু কমেছে, কিন্তু তারপরে তো 5-6 কোটি লোক তো আওয়ামী লীগ করে বা 4 কোটি করে। তো এতগুলো লোককে আপনি রাজনীতি করতে দিবেন না, তাহলে আপনার সংবিধানের বিধানটা কোথায় গেল? সংবিধানে বলা হয়েছে সংগঠন এবং দল করার স্বাধীনতা থাকবে, আর সংগঠন হলো একটা অ্যাবস্ট্রাক্ট জিনিস। আওয়ামী লীগ ও কি কোনো অপরাধ করতে পারে? আওয়ামী লীগ তো একটা অ্যাবস্ট্রাক্ট জিনিস, ও তো একটা গাছের মতো, ওর তো কোনো প্রাণ নাই। অতএব আওয়ামী লীগকে আপনি কেন বাতিল করবেন? আওয়ামী লীগের নেতাদের যারা অপরাধ করছে তাদের আপনি বিচার করেন, যাই করেন, কিন্তু আওয়ামী লীগ করার জন্য তো সাধারণ মানুষও অনেক আছে। সেটা তো ডক্টর ইউনূস সাহেবও বলেছে, বিএনপির পক্ষে বলা হয়েছে, বিএনপির থেকে আগে বলা হয়েছিল যে আমরা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে চাই না, রাজনৈতিকভাবে মোকাবেলা। ধরেন এই নির্বাচনে যদি এবার আওয়ামী লীগকে সুযোগ দেওয়া হতো, তো জনগণের মাধ্যমে কিন্তু তারা তো অনেক প্রার্থী দিতে পারতেন না, হয়তো 2-4টে সিট পাইতে পারতেন। রাজনৈতিকভাবেই তাদের কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত করা যেত। কিন্তু বরঞ্চ এখন আওয়ামী লীগের কিন্তু ওইটা করে আপনি আওয়ামী লীগের কিন্তু আপনি দেখবেন বিভিন্ন জায়গায় তাদের কিন্তু এটা বিভিন্ন জরিপই এসছে যে তাদের সমর্থন বাড়তেছে। তো এর মাধ্যমে আপনি যেটা করলেন সেটা হলো যে আবার যদি আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন, ওই যে লোকগুলো আওয়ামী লীগ করে তাদের মনের ইচ্ছা আছে। এদেশে এখনও ডাইনেস্টি পলিটিক্স, জিয়াউর রহমানের অধীনে যারা পলিটিক্স করেছে কেউ বিএনপি ছাড়বে না, আর বঙ্গবন্ধুকে যারা করে পলিটিক্স করছে কেউ তারা ছাড়বে না। অতএব এই একটা বড় দুই অংশের মধ্যে আপনি যে হঠাৎ করে রাজনৈতিক নিষিদ্ধ করলেন, এই নিষিদ্ধটা নিশ্চয়ই বর্তমান প্রেক্ষাপটে হয়তো আপনাদের প্রয়োজন হতে পারে, কিন্তু আমি মনে করি যে এই নিষিদ্ধটা করার মাধ্যমে এটা আপনি একটা দুর্নাম খুয়াইলেন যে আপনি একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করছেন। এবং এইভাবে যদি নিষিদ্ধ করার মধ্যে যদি আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে যায়, জামাত কি রাজনীতি করতে পারে? জামাত তো মুক্তিযুদ্ধের সময় সে তো মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে। জামাত তো ধর্ম নিয়ে রাজনীতি করে। এই যে এবার ভোটে তারা বলছে যে আপনার কি বলে ভেস্তে যাইতে হলে আপনার ইয়েতে ভোট দিতে হবে, এটা করে নাই? এটা তো বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে। অর্থাৎ তারা তো ধর্ম নিয়ে রাজনীতি করেছে, তার সংবিধানে তো একটা নিষেধ আছে। তাহলে সে জামাত ইসলাম যদি রাজনীতি করতে পারে, হ্যাঁ, জামাত ইসলামের যারা রাজাকার ছিলেন তাদের বিচার হয়েছে, কিন্তু আজকে যে শফিক সাহেব উনি তো কি বলে এটাকে শহীদ ফ্যামিলির ছেলে, এবং উনি একসময় জাসদ করতেন, ওনাকে হয়তো সেই দায় দিবেন না, কিন্তু জামাত ইসলাম তো আপনি করতেছেন। অতএব সেখানে আওয়ামী লীগও আপনার একটা অ্যাবস্ট্রাক্ট, এটার প্রাণ নাই, এটা একটা দল নাম, এই নামটা আপনি নিষিদ্ধ করে দিলেন, কেউ করতে পারবে না। এটা কোনো ওয়াইজ ডিসিশন বলে মনে হয় না আমার কাছে। জি, অ্যাডভোকেট মজির মোর্শেদ এবং ব্যারিস্টার ওমর সাদাত, আপনাদের দুজনকে ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। শেষ করছি প্রয়োজনে বাংলাদেশের আজকের আয়োজন। ডিবিসির সঙ্গেই থাকুন।